রাত নামলেই শিব মন্দির থেকে ভেসে আসে নারী কণ্ঠের কান্না। দক্ষিণী রাজকন্যার নাম অভয়া। ভাগ্যের নির্মম পরিহাসের ফলে কপালে জুটেছিল অকাল বিধবার তকমা। তাই বাকি জীবন কাটাতে চেয়েছিলেন দেবাদিদেব মহাদেবের সেবা করে। দুর্ভাগা রাজকন্যার এই আকুতিতে পিতা রাজা নীলকণ্ঠ রায় নির্মাণ করে দিয়েছিলেন 11টি শিব মন্দির। 300 বছর আগে সেই অনিন্দ্য সুন্দর মন্দিরগুলো দর্শন করা ও এর অমূল্য ইতিহাস জানার জন্যই আমাদের আজকের এই আয়োজন। আমার প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা নিয়ে যেতে চাই আপনাদেরকে বাংলাদেশের যশোর জেলার অভয়নগর উপজেলার বাঘুটিয়া গ্রামে। জনশ্রুতি বলছে আজও রাতের গভীরে সাদা শাড়ি পরা অভয়াকে দেখা যায় এই মন্দির থেকে ও মন্দিরে শিবের জলাভিষেক করতে বেড়াতে। কেউ কেউ আবার সেই দক্ষিণী রাজকন্যা চাপা কান্নার শব্দ ভেসে আসতে শুনেছেন মন্দিরের ভেতর থেকে। তাহলে চলুন দর্শক, আমরাও ঘুরে আসি সে 11টি শিব মন্দিরের দেশ থেকে। ইতিহাস বলছে মুঘলদের সাথে যুদ্ধে পরাজিত ও বন্দী হন যশোর রাজ্যের প্রতাপশালী রাজা মহারাজ প্রতাপাদিত্য। এর বহু বছর পর রাজা প্রতাপাদিত্যেরই বংশধর রাজা নীলকণ্ঠ রায় নতুন করে আধিপত্য বিস্তার করেন যশোহরের চাচড়া এলাকায়। এই নীলকণ্ঠ রায়ের ঘর আলো করে জন্মগ্রহণ করেছিলেন এক ফুটফুটে কন্যা সন্তান। রাজকন্যার নাম রাখা হয়েছিল অভয়া। এরপর কন্যা অভয়াকে নিয়ে রাজা নীলকণ্ঠ রায় চাচড়া থেকে সপরিবারে চলে এলেন ভৈরব নদীর পাড়ে। নির্মাণ করলেন নতুন রাজপ্রাসাদ, আর এখানেই বেড়ে উঠতে থাকলেন রাজকন্যা অভয়া। প্রাপ্তবয়স্কা হলে অভয়ার বিয়ে হয় সে সময় অত্যন্ত প্রভাবশালী নড়াইল জমিদার বংশের নীলাম্বর রায়ের সাথে। কিন্তু অদৃষ্টের নির্মম পরিহাসে বিয়ের অল্প কিছুদিন পরেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েন নীলাম্বর রায়। অতঃপর কিছুদিন রোগাভোগের পরে পাড়ি জমান এই নীলাম্বর রায়। এর ফলে অকালে বিধবা হয়ে যান রাজকন্যা অভয়া। ছোটবেলা থেকেই অভয়া দেবী ছিলেন ভোলানাথ শিবের পরম ভক্ত। তাই পিতার কাছে অনুরোধ করলেন তিনি তার বাকি জীবন কাটিয়ে দিতে চান ভোলানাথের আরাধনা করেই। শিব মন্দির নির্মাণ কি করে হয়েছিল? সময়টা 1745 সাল। নীলকণ্ঠ রায় মেয়ের ইচ্ছা শুনে একটি বা দুটি নয় নির্মাণ করে দিলেন 11টি শিব মন্দির। রাজবাড়ির সন্নিকটে 60 একর জায়গা জুড়ে বিস্তৃত হলো সেই মন্দির প্রাঙ্গণ। আর মেয়ের নাম অনুসারে নগরের নাম হলো অভয়ানগর, যা কালক্রমে পরিচিত পেয়েছে অভয়নগর নামে। সেই থেকে আজ 300 বছর পরেও ভৈরব নদীর তীরে এখনো দাঁড়িয়ে আছে সেই পবিত্র স্থাপনা। বলাই বাহুল্য, একই স্থানে এতগুলো শিব মন্দির এত অঞ্চল তথা সমগ্র বাংলাদেশের কোথাও দেখতে পাওয়া যায় না। স্থানীয় জনশ্রুতি বলছে রাজকন্যা অভয়া সারাদিন সেখানেই শিবের ভক্তি করতেন, আর মাঝে মধ্যেই মনের কষ্টে ডুকরে কেঁদে উঠতেন তিনি। আর এভাবেই আস্তে আস্তে তার কান্নার শব্দ মিলিয়ে গেছে মহাকালের নিষ্ঠুর স্রোতে। কথিত আছে আজও নাকি রাতের বেলায় কোনো নারীর চাপা কান্নার শব্দ শোনা যায় মন্দিরের ভেতর থেকে। এই 11টি মন্দিরের মধ্যে উত্তরের মন্দিরটি হলো এখানকার মূল মন্দির। প্রধান মন্দিরের দুই পাশে পূর্ব ও পশ্চিমে 4টি করে মোট 8টি এবং প্রবেশপথের দুই দিকে 2টি সহ মোট 10টি অপ্রধান মন্দির রয়েছে। রাজা নীলকণ্ঠ রায় 11টি মন্দির স্থাপন করেছিলেন 11টি কুষ্টি পাথরের শিবলিঙ্গ, যার সবকটি চুরি হয়ে গেছে কালক্রমে। বর্তমানে স্থানীয়দের প্রচেষ্টায় মূল মন্দিরে স্থাপন করা হয়েছে একটি শিবলিঙ্গ। বাকি 10টি মন্দির আজও বিগ্রহ শূন্য। মন্দিরের বাইরে দক্ষিণ দিকে আছে একটি প্রধান প্রবেশপথ দিয়ে ঢুকতেই দেখা যায় প্রতিটি মন্দিরে প্রবেশের জন্য আছে খিলনাকৃতির প্রবেশপথ এবং উপপ্রবেশপথ। আরও রয়েছে বাঁকানো ও কোণাকৃতির কার্নিশ। রয়েছে সুন্দর কিছু কারুকার্য, তার মধ্যে রয়েছে পদ্ম সহ অনেক রকমের পোড়ামাটির চিত্র। মন্দিরের ছাদগুলো নির্মিত হয়েছে উলম্ব ধরনের ডোমের সমন্বয়ে, অর্থাৎ 2 স্তরে নির্মিত ছাদের ভেতরে গোলাকার এবং বাইরে চালা রীতিতে নির্মিত। সবগুলো মন্দিরেই নির্মাণ শৈলীতে দেখা মেলে উৎকর্ষতা এবং দক্ষতার ছাপ। শোনা যায় মন্দিরের চারপাশে একসময় বেষ্টিত ছিল সুউচ্চ প্রাচীর দ্বারা, তবে এখন সেগুলোর আর চিহ্ন নেই। আরো শোনা যায় মন্দিরের উত্তর পশ্চিম কোণে খনন করা হয়েছিল একটি বড় পুকুর। রাজা নীলকণ্ঠ রায় প্রতিটি মন্দিরের জন্য দান করেছিলেন 200 বিঘা নিষ্কর জমি বা ভূমি। এই জমি থেকে প্রাপ্ত আয় নির্মাণ করা হতো মন্দিরের খরচ। তাছাড়া মন্দিরে ভোগ হওয়ার পরে ভক্তদের প্রসাদ বিলি করার পর পূজারী ব্রাহ্মণদের বাড়ি বাড়ি ভোগ পাঠানো হতো নীলকণ্ঠ রায়ের রাজত্বকালে। কিন্তু কালক্রমে অভয়া দেবীর মৃত্যু, রাজপ্রথার অবসান ও রাজপরিবারের সদস্যদের দেশত্যাগের ফলে ম্লান হয়ে পড়ে 11টি শিব মন্দির। সাজানো গোছানো মন্দিরগুলো পরিণত হয় পরিত্যক্ত এবং গা ছমছমে ভূতের বাড়িতে। আর এই সুযোগ হাতছাড়া করেনি দখলদারেরাও।
ফলে মূল মন্দিরগুচ্ছ ব্যতীত আর সবকিছুই হারিয়ে যায় হরি লুটের বাতাসার মতো। তবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 2014 সালে উদ্যোগ গ্রহণ করে মন্দিরগুলো সংস্কার করার। এর ফলে ধ্বংসের হাত থেকে আপাতত রেহাই পেল অভয় দেবীর সেই 11টি শিব মন্দির। বর্তমান যশোর শহর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত এই গুচ্ছ মন্দিরগুলোতে আজও প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে বসে মেলা। দূর দূরান্ত থেকে আসা হাজারো ভক্তবৃন্দের পদচারণায় মুখরিত হয় অভয় দেবীর 11টি শিব মন্দির প্রাঙ্গণ। তারপর বছরে বাকি 364 দিন আরো একা নির্জনে পড়ে থাকে কয়েক শতাব্দীর পুরনো এই শিবালয়। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।